সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশ ভারত সম্পর্ক, ইতিহাস, ভূরাজনীতি, নিরাপত্তা ও সীমান্তবাসীর বাস্তবতা মিলিয়ে এক জটিল ও বহুমাত্রিক যাত্রাপথ। এই সম্পর্কের মধ্য দিয়ে বারবার উঠে এসেছে সামরিক উত্তেজনা, সীমান্ত সংঘর্ষ, আস্থাহীনতা এবং সহযোগিতার দ্বৈত প্রবাহ। স্বাধীনতার পর মিত্রতার ভেতরে থেকেও দুই দেশের মধ্যে সীমান্ত প্রশ্নটি সবসময় স্পর্শকাতর ছিল। কারণ প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত শুধু ভৌগোলিক রেখা নয়, এটি দুই দেশের জনগোষ্ঠীর জীবনের অংশ, রাজনৈতিক বিতর্কের ক্ষেত্র এবং নিরাপত্তার বহুস্তরীয় মঞ্চ। এই বাস্তবতার মধ্যেই রৌমারী পাদুয়া সংঘর্ষ 2001 সালের এপ্রিল মাসে এমন একটি বিস্ফোরণ তৈরি করেছিল, যা শুধু একটি সীমান্ত ঘটনা ছিল না, বরং দুই দেশের সামরিক সম্পর্ক, রাজনৈতিক অবস্থান এবং নিরাপত্তা কাঠামোকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। আর এই ঘটনার প্রায় 8 বছর পরে যখন 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটে, তখন বাংলাদেশ তার অন্যতম বড় সামরিক সংকটের মধ্য দিয়ে যায়। যদিও এই দুই ঘটনা সরাসরি সম্পর্কযুক্ত নয়, তবুও বিশ্লেষকরা দুই ঘটনার মধ্যে মানসিক, প্রাতিষ্ঠানিক এবং ভূরাজনৈতিক প্রবাহের একটি ধারাবাহিকতা খুঁজে পান, যা বাংলাদেশ ভারত নিরাপত্তা সম্পর্কের গতিপথ বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। সীমান্তে জটিলতার সূত্রপাত উপমহাদেশ বিভক্তির সময় থেকেই। কাগজে কলমে আঁকা সীমানা বাস্তব ভূগোলকে ছিন্ন বিচ্ছিন্ন করে শত শত ছিটমহল এবং সীমান্ত শূন্য এলাকা সৃষ্টি করেছিল। ফলে সীমান্ত ব্যবস্থাপনা কোনো সময় সহজ ছিল না। বাংলাদেশের পক্ষের বিডিআর স্থানীয় জনগণের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি বাহিনী ছিল, যারা নদী, বন, গ্রামাঞ্চল ও দুর্গম অঞ্চল সম্পর্কে ভালো অবগত। ভারতের বিএসএফ ছিল একটি বৃহৎ আধা সামরিক বাহিনী, যাদের দায়িত্ব ছিল বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান এবং অন্যান্য সীমান্ত অঞ্চল পর্যবেক্ষণ। 1990-এর দশকের শেষ দিক থেকে উভয় বাহিনীর মধ্যে নিয়মিত সীমান্ত উত্তেজনা বাড়তে থাকে। প্রধান কারণ ছিল ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত থেকে 150 গজ দূরে হওয়া উচিত। বহু এলাকায় এই নিয়ম মানা হয়নি বা উভয় দেশের ব্যাখ্যা ছিল ভিন্ন। ফলে প্রায় ধস্তাধস্তি, তির্যক মন্তব্য এবং সংঘাত তৈরি হতো। এছাড়া চোরাচালান, মানব পাচার, গোলাবারুদ চোরাচালান, গরু পাচার, অনুপ্রবেশ, এসব ইস্যুতেও দুই বাহিনীর মধ্যে বিরোধ হতো। এই জমাট উত্তেজনা 2001 সালের এপ্রিল মাসে রৌমারী পাদুয়া সীমান্তে এক দুর্যোগের আকার ধারণ করে। পাদুয়ার কাছে সীমান্ত বরাবর একটি ছোট এলাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে টানাপোড়েন বাড়তে থাকে। বিএসএফ অভিযোগ করে বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে, বিপরীতে বিডিআর অভিযোগ করে ভারত তাদের সীমান্ত চুক্তি লঙ্ঘন করছে। 14 থেকে 18 এপ্রিল সময়কাল পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিডিআর স্থানীয় গ্রামবাসীর সহায়তায় বিএসএফের নির্মাণ কাজ বন্ধ করলে উত্তেজনা বেড়ে যায়। উভয় বাহিনীর সদস্যরা সীমান্ত বরাবর অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা রাতের বেলায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 800 মিটার ভেতরে বিডিআর ক্যাম্প ঘিরে ফেলে। এতে কয়েকজন বিডিআর সদস্য নিহত হন। পাল্টা প্রতিক্রিয়ায় বিডিআর অতিরিক্ত শক্তি নিয়ে বিএসএফ সদস্যদের উপর আক্রমণ করে, যেখানে 18 জন বিএসএফ জওয়ান নির্মমভাবে নিহত হন, যা ভারতের বিএসএফ এর মধ্যে গভীর ক্ষোভ, শোক এবং হতাশা তৈরি করে। এটি ছিল বিএসএফ এর ইতিহাসে সবচেয়ে বড় একদিনের প্রাণহানি। রাজনৈতিক পরিবেশও তখন উত্তেজনাকে উস্কে দিয়েছিল। বাংলাদেশে তখন আওয়ামী লীগ সরকারের মেয়াদের শেষ সময়, সামনে নির্বাচন, দলীয় প্রতিদ্বন্দ্বিতা এবং ভারত বিরোধী প্রচারণা তুঙ্গে। অন্যদিকে ভারতে এনডিএ সরকার ক্ষমতায়, যারা নিজেদের জাতীয় নিরাপত্তা নীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিল। ফলে সীমান্তের এই ছোট ঘটনাটি দ্রুত দুই দেশের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতি দুই স্তরে আলোড়ন তোলে। ভারত এটিকে পূর্ব পরিকল্পিত হামলা বলে অভিহিত করে। বাংলাদেশ বলে এটি ভারতের সীমান্ত অতিক্রম ও চুক্তিভঙ্গের ফল। যদিও কূটনৈতিক তৎপরতায় বড় সংঘর্ষে গড়ায়নি, তবে দুই বাহিনীর অভ্যন্তরে অবিশ্বাস গভীর ক্ষত হিসেবে থেকে যায়। এই ঘটনার পর 2001 থেকে 2009 সাল পর্যন্ত সময়সীমায় দুই দেশের নিরাপত্তা সম্পর্কের মধ্যে এক ধরনের নীরব উত্তেজনা বজায় থাকে। সীমান্তে নিয়মিত হত্যাকাণ্ড, সংঘর্ষ এবং অভিযোগ
চলতেই থাকে। বিডিআর সদস্যরা মনে করতে শুরু করেন তারা সীমান্তে প্রাণ দিয়ে কাজ করলেও তাদের মূল্যায়ন হয় না। সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা তাদের মনস্তাত্ত্বিক চাপ বোঝেন না। বেতন সুবিধা কম, পরিবার কল্যাণ সীমিত এবং দায়িত্ব অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। এসব অনুভূতি তাদের ক্রমেই ক্ষোভের তৈরি করে। রৌমারী পাদুয়া সংঘর্ষের ভয়াবহ অভিজ্ঞতা তাদের জন্য একটি মানসিক চাপের রূপ নেয়। বিএসএফ আগ্রাসনের মুখে একা দাঁড়িয়ে থাকার অনুভূতি এবং সীমান্ত রাজনীতির জটিলতার কারণে বিডিআর সদস্যদের মধ্যে এক ধরনের অবদমিত ক্ষোভ জমা হতে থাকে। এই জমা ক্ষোভ, অবহেলা, বৈষম্যবোধ এবং বাহিনীর অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ত্রুটি পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরিত হয়। 2009 সালের ফেব্রুয়ারি মাসে বিডিআরের বার্ষিক দরবারের সময় হঠাৎ বিদ্রোহ ঘটে। বিদ্রোহীরা দাবি করে তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। সেনা কর্মকর্তারা তাদের উপর কর্তৃত্ব দেখান। সীমান্তে কঠিন দায়িত্ব পালনে ঝুঁকি নেওয়ার পরও তাদের সম্মান দেয়া হয় না। 2 দিনের মধ্যে 57 জন সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন, যা বাংলাদেশের সামরিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ড। যদিও বিচারিক তদন্ত বলে এটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং বাহিনীর অভ্যন্তরীণ অসন্তোষকে উস্কে দেয়া অভ্যুত্থান। এই দুর্বলতাকে সামনে রেখেই ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয় এবং সেই পরিকল্পনার ভিত্তিতেই পরবর্তীতে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়। ভূরাজনৈতিক হিসাবও অনেক গবেষকের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা প্রশ্ন তোলেন, সীমান্ত উত্তেজনা ও বিডিআর বিএসএফ দ্বন্দ্বের মাঝে কি তৃতীয় কোনো শক্তি পরিস্থিতিকে কাজে লাগাতে চেয়েছিল? বিডিআরের অসন্তোষ কি কোনো গোয়েন্দা সংস্থার প্রলোভনে আরও স্পর্শকাতর হয়ে উঠেছিল? যদি এসব দাবি প্রমাণিত নয়, তবে সীমান্ত সংকটে থাকা রাষ্ট্রগুলো প্রায়ই এমন ঝুঁকি বহন করে। পিলখানা হত্যাকাণ্ডের পর এই তত্ত্বগুলিও জনমনে ঘুরে বেড়ায়। এই 2 বড় ঘটনার পর বাংলাদেশ সীমান্ত বাহিনীকে পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিআর বিলুপ্ত হয়ে নতুন রূপে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নামে পুনর্গঠিত হয়। এতে নিজস্ব অফিসার ক্যাডার তৈরি হয়, কল্যাণ সুবিধা বাড়ে, দায়িত্ব ও নিয়ন্ত্রণ আরও সুস্পষ্ট হয়। ফলে বাহিনীর মনোবল বৃদ্ধি পায়। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তে ব্যবস্থাপনা উন্নত হয়। পতাকা বৈঠক, যৌথ পেট্রোলিং, সেক্টর কমান্ডার পর্যায়ের মিটিং এসব বাড়ে। 2 দেশ বুঝতে পারে সীমান্ত উত্তেজনা বজায় রাখলে শুধু ক্ষতি বাড়বে, লাভ হবে না। তবে বিএসএফের গুলি করে হত্যার ঘটনা এখনো বিতর্ক সৃষ্টি করছে। রৌমারী পাদুয়া সংঘর্ষ ও পিলখানা হত্যাকাণ্ডের মাঝের সময়টি তাই শুধু 2টি বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একই সময়ের 2টি ভিন্ন রূপ। একদিকে বাহ্যিক উত্তেজনা, অন্যদিকে অভ্যন্তরীণ বিস্ফোরণ। সীমান্তে চাপ, বাহিনীর বৈষম্যবোধ, সামরিক কমান্ড কাঠামোর দুর্বলতা এসব একে অপরকে প্রভাবিত করে। রৌমারী পাদুয়া সংঘর্ষ বিডিআরের মনস্তত্ত্বে যে ক্ষত তৈরি করেছিল তা পিলখানার মানসিক প্রেক্ষাপটে কিছু অংশে ভূমিকা রাখে। এই 2 ঘটনায় বাংলাদেশের নিরাপত্তা কাঠামো বুঝতে পারে যে সীমান্ত বাহিনীকে শুধু অস্ত্র নয়, সম্মান, মনস্তাত্ত্বিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা দিতে হবে। পরিশেষে বলা যায়, রৌমারী পাদুয়া সংঘর্ষ এবং পিলখানা হত্যাকাণ্ড 2টি ভিন্ন সময়ের হলেও বাংলাদেশ ভারত সামরিক সম্পর্ক, সীমান্ত রাজনীতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর জন্য গভীর শিক্ষা রেখে গেছে। সীমান্ত উত্তেজনা দ্রুতই জাতীয় সংকটে রূপ নিতে পারে। অভ্যন্তরীণ অসন্তোষ অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণে পরিণত হতে পারে। তাই ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাসের কাঠামো তৈরি করা, বাহিনীর মনোবল রক্ষা করা, সীমান্ত পরিচালনায় মানবিক নীতি গ্রহণ করা এবং আঞ্চলিক শক্তিদের ভুল হিসাবের সুযোগ না দেওয়া। আজকের শান্ত সীমান্ত অর্জন সহজ ছিল না। এটি এসেছে অতীতের তিক্ত অভিজ্ঞতা, মূল্যবান শিক্ষা এবং কাঠামোগত সংস্কারের ভিত্তিতে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।